আপনার আর আমার একটা কিছুদিন আগের হুম। ক্লিপস খুব ভাইরাল হয়েছিল ওই যে আমাদের দেশের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনার কি মূল্যায়ন আপনি বলেছিলেন। তো এখন তো এয়ার ডিফেন্সের বাইরে আরো অনেক কিছুই আছে। আমি যদি বলতে চাই যে ওভারঅল হুম, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হুম, এখন চলছে 2025 হুম, সাল। পুরো দেশের সিস্টেম বা এই যে এত কিছু নিয়ে প্রযুক্তিগত উন্নয়ন বা সবকিছু নিয়ে যদি হুম। বলি আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কোন জায়গায় আছে? বাংলাদেশে কোনো জায়গায় নেই। আর ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর পর বাংলাদেশ মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, তিউনিসিয়া এটা হয়ে যাবে। তাই? হ্যাঁ। মানে আরো অনুন্নত মানে হ্যাঁ, কেন এই কার কথা কেন মনে গণ হচ্ছে? গণ অভ্যুত্থানের পরে কি বলে শুধুমাত্র শ্রীলঙ্কার জর্জিয়ায় ঘুরে দাঁড়িয়েছে। হুম, এই ব্যতীত কেউ ঘুরে দাঁড়ায়নি। যে দেশগুলোর আমি নাম বললাম সেই দেশগুলোর মানুষও কিন্তু পথে নেমেছিল। কিন্তু ফিরে কি পেয়েছে? হতাশা, গৃহযুদ্ধ, পরাধীনতার নতুন স্বাদ এই জিনিসগুলো সে ফিরে পেয়েছে। এটার মূল কারণ হলো ভাইয়া আমরা খুবই আনকালচার্ড। আমরা প্রচন্ড আনকালচার্ড। দুর্নীতি যা আছে আছে, দুর্নীতির কথা তো বাদই দেন। কিন্তু আমরা নিজেরাই আনকালচার্ড। আপনি টিম নিয়ে কাজ করেন না? হুম। আপনি যখন টিম বানান তখন একটা বিশেষ মানুষকে টিমে রাখতে চান না। কেন রাখতে চান না? কারণ যদি টার্মে বলি তাহলে হলো ডিসইকোনমিস অফ স্কেল বলা হয়। মাত্রাগত অপচয় আনবে। অর্থাৎ এই মানুষটা আপনার কাজের ফ্লোকে নষ্ট করে ফেলবে। আমরা ভৌগোলিকভাবে জাতিটা এটাই। বাঙালিকে নিয়ে কিন্তু মানে কেউ কোথাও কোনো আলোচনা করে না। পাকিস্তান থেকে নিউজিল্যান্ড, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া কোথাও কোনো বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয় না। বাঙালিকে নিয়ে কোনো আলোচনা হয় কিন্তু না। আমাদের সরকার তো বলে যে বাংলাদেশ মডেল বা বাংলাদেশকে নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেখানে হ্যাঁ, আলোচনা এটা তো হচ্ছে, রোল জানাতে মডেল হবে। বা কারণ সে যেহেতু সরকার, অডিয়েন্সের কাছে তো সেটা জানাতে হবে। এখন উন্নয়ন বললে তার উন্নয়ন হয়ে যায় না। উন্নয়ন মানে তো ভাই বড়, বড় ইমারত, দালান কোঠা এটা উন্নয়ন না। বড়, বড় রাস্তা উন্নয়ন না। উন্নয়ন হলো জাতিগতভাবে কতগুলো মানুষ সুস্থ চিন্তা করে। এটা হলো উন্নয়ন। আমার আমার দেশে আমার থেকেও তো দারিদ্রতার হার বেশি এরকমও দেশ আছে। তাই না? আমার থেকেও অর্থনৈতিকভাবে কি বলে অশিক্ষিত মানুষের হার বেশি এরকমও দেশ আছে। সেই মানুষের দেশের মানুষগুলোকে কিন্তু অন্যান্য দেশ খুব সম্মান করে, আমাদেরকে করে না। আইপিএল, বিগ ব্যাশের মতো কি বলে টুর্নামেন্টে আ আমাদের থেকে কি বলে কি বলবো অল্প দক্ষতার প্লেয়ার নেওয়া হয়, আমাদেরকে নেওয়া হয় না। জিম্বাবুর প্লেয়াররাও কিন্তু হ্যাঁ, চান্স পাচ্ছে। আমাদেরকে নেওয়া হয় না। আমরা কোচ খুঁজে পাই না। জেসন গিলেস্পি তারপরে যারা আছে ভালো, আমরা কোচ খুঁজে পাই না। কেন পাই না? আমরা আনকালচার্ড এইজন্যই পাই না। আপনি দেখবেন লন্ডনে আছে না একটা কি বলে ইংল্যান্ডের লন্ডনে হচ্ছে কি বেগম পাড়া না কি জানি না বেগম পাড়া বোধহয় কানাডাতে। কানাডাতে। হ্যাঁ, লন্ডনের একটা কি যেন আছে কি বলে বাঙালিরা থাকে। আচ্ছা, সবথেকে ভেজাল ওই পাড়াতেই পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনি গর্ব করবেন কিসে যে বিদেশের মতো জমিতে বাঙালিদের একটা পাড়া আছে এটা নিয়ে। কিন্তু পরক্ষণে আসবে কি তোগো ওখানে তো ভেজাল বেশি খাওয়ার। আপনি হ্যাঁ, রিসেন্টলি কি নাদির অন দা গো এর পোস্টটা দেখেছেন? ভিসার জন্য না? ভিসা হ্যাঁ, যে হ্যাঁ, যেই হ্যাঁ, হ্যাঁ। দেশে সে এপ্লাই করছে হুম, নাদিরের মতো হুম, একজন ব্যক্তি যে কিনা বিশ্বের এত দেশে গিয়েছে হুম, তাকে হচ্ছে রিজেক্ট করা হুম, হুম, হচ্ছে এবং সে নিজে বলেছে যে যথাসম্ভব হুম, তানজানিয়া। তানজানিয়াতে হচ্ছে হুম, বাংলাদেশিদের জন্য ভিসা হুম। পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটা সিস্টেমে দেশ ছিল সেই দেশটাও দেশটাও এখন আর তার পাচ্ছে না। আমাদের থেকেও খারাপ আছে। আমি বলছি না যে আমরাই সর্বোচ্চ খারাপ। আছে। কিন্তু ভাই সবসময় তো আমাদের থেকেও ভালো আছে। আমরা এক ধাপ করে আগাই। আমরা সামান্য একটু পড়াশোনা করি। অনেক কিছু কিন্তু একদম পড়ে শুনেই যে আপনি যদি অনার্স মাস্টার্স করেন, আপনি যদি পিএইচডি করেন তবে আপনি সভ্য হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এটা না। সভ্য হওয়াটা তো নিজের উপরে। আমাদের দেশে হকার, রিক্শাওয়ালারা যেরকম নোংরা কথা বলে বিশ্বের অন্য কোথাও বলে না। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে চলে হুম, আসি জুলাই আগস্ট হুম, এর এক বছর পূর্তি হলো হুম, 5ই আগস্ট আমরা দেখেছি যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যেও ব্যাপক চেঞ্জিং এসেছে হুম, একটা সময় 24 সালে 5ই আগস্টের আগে যে ধরনের কন্টেন্ট হুম, ক্রিয়েটরদেরকে দেখা যেত তাদের অধিকাংশ এখন অনুপস্থিত হুম, অনেকেই নাই গায়েব হুম, হয়ে গেছে লুকিয়ে গেছে বা হিডেন হয়ে হুম। গেছে অনেক কিছু এইটা কেন হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আসলে বর্তমান প্রেক্ষাপটে কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েটরদের আপনার কেমন লাগছে? বর্তমান সময়ে তো ওই যে যাদের নাম বললাম তারা খুব ভালো কাজ করছে। হুম, আহ, কিন্তু সবারই এরকমই কাজ করা উচিত যে সময় নিয়ে ভালো কাজ করা উচিত যে কাজটা অন্য মানুষ দেখে বলবে যে বানাতে পারবো না। আর এই 24 আর 25-এর যদি পার্থক্য বলি, যখনই আপনি নিজের সাথে বেইমানি করবেন, নিজের সাথে আপনি যখন নিজেকে সম্মান দিবেন না, তখন আপনাকে কখনো না কখনো পালাতেই হবে, লুকাতেই হবে, হারিয়ে যেতেই হবে। কিন্তু আপনি যদি নিজের সাথে সৎ থাকেন যে আমি কিন্তু এইটাই, আপনি যেটা আমাকে ভিডিওতে দেখেন আমি এইটাই। হুম। এবার ভালো যাদের ভালো লাগবে তাদের ভালো লাগবে, যাদের খারাপ লাগবে তাদের খারাপ লাগবে। কিন্তু অ্যাটলিস্ট আমাকে পালিয়ে যেতে হবে, লুকিয়ে যেতে হবে, হারিয়ে যেতে হবে এই জিনিসটা করতে হবে না। বিয়ে করেছেন রিসেন্টলি? বিয়ে করেছি প্রেম করে? প্রেম করে। কিন্তু আমি প্রশ্ন করবো প্রেম নিয়ে না হুম। আপনি প্রেমে প্রতারিত হয়েছেন কিনা কখনো? না কখনো প্রতারিত হয়নি। একবারও হননি?
আমার একটাই প্রেম ছিল ভাই, আমরা আচ্ছা। 6 বছরের সম্পর্ক ছিল। হ্যাঁ। আমরা একে অপরে উঠেছি, দিয়ে নেমেছি, আবার উঠেছি, দিয়ে আবার নেমেছি, এরকম করে করেই জীবন যেটা হয় একটা সম্পর্কে এইভাবেই পার করেছি। আর আমি ওই যে বললাম ভাই যে আমি চাই কেউ আমার মতো হোক, আমি চাই না যে আমার মতো আর কেউ না হোক। সময় লাগে এই জিনিসটা তৈরি করতে, কিন্তু আশা করি যে শেষ সময়ে গিয়ে কখনো না কখনো বাঁচি কিংবা মরি, এরকম তো কোনো একটা প্রজন্ম আসবে যে বলবে আমি এই লোকটার মতো কথা বলবো, বা আমি এই লোকটার মতো করে পড়বো, বা আমি এই লোকটার মতো করে কিছু একটা বানাবো। খুবই সস্তা বানানো, খুবই লো এফোর্ট কন্টেন্ট, কোনো প্রবলেম নাই। যে যেরকম করে এখনকার নতুন ছেলেমেয়েরা যত এফোর্ট দিয়ে সুন্দর জিনিস বানাই, আমি বানাতে পারি না, কিন্তু কোনো তো একটা জেনারেশন থাকবে যে বলবে যে আমি এই লোকটার মতো হব। তো এটার জন্য ভাই তো এই প্রতারিত হওয়া আর এতগুলা বিয়া শাদী করা এগুলা করলে তো হইলো না, না তাহলে এখন কেমন হবে? যারা হচ্ছে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন, আমি ফুল মিডিয়া ইন্ডাস্ট্রিতে বলি, দেখা যায় যে রিলেশন নিয়ে অনেক সমস্যা হয়, রিলেশন টিকে না। আর আপনি তো মনে হয় আজি জিবরান হওয়ার আগে থেকে রিলেশন করেছেন, হ্যাঁ। জিবরান হওয়ার পরে সে রিলেশন হয়েছে এবং বিয়ে যে করেছে। বিয়ে হয়েছে, এতদিন বাধা বিঘ্নটা আসে নাই? আরেকটা হচ্ছে যে আপনাকে কেউ লুফে নিতে চেষ্টা করেনি যে জিবরান তো সুন্দর আছে, ভাবতে মাত্রে গেছে, ওকে আমি একটু প্রেম করে না, অফার দেই? আমরা বা ভাই এই বিষয়টা এই যুগে এসে আপনি হ্যান্ডেল করেছেন কিভাবে? এটা দুই পক্ষ হ্যান্ডেল থেকে? করার কিন্তু কিছু নাই, এটা ট্রু সেলফ ছিল। আমাদের যখন সম্পর্ক হয়েছিল, আমরা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলাম, আমরা কিন্তু ভাইয়া এই জিনিসটা জানাতামই, সবাইকে জানিয়েছি। আমাকে কিন্তু ওই সময় বলেছে অনেকেই যে তুমি এখন কি সবেমাত্র উঠতি তারকা, তুমি কাউকে বলো না, তোমার বোধহয় মেয়ে ফলোয়ার্স আছে, তারা তোমাকে ফলো করবে না, হ্যান ত্যান এই ওই। ভাই আমি যার সাথে ধরেই নিয়েছি যে যদি বেঁচে থাকি তার সাথে আমি ঘর করব, সংসার করব, বাকি জীবন পার করব, আমার মাঝখানে এই জিনিসের দরকার নাই যে আমার কিছু ফলোয়ার্স আছে যারা দেখবে না, যারা চাই। ভাই আমি তো জানি আমি বিয়ে শাদী করবো, আমি তো সালমান খান হয়ে থাকবো না সারা জীবন, তাহলে আমার কি সমস্যা? আমি ভাই ওই কথাগুলো শুনি নাই, আমি নর্মালি শো করেছি, কারণ এটা আমার ট্রু সেলফ। আমি যখন সুযোগ দিব মানুষ আশা করবে। থুতু সবসময় আবর্জনাতেই ফেলে ভাই, পরিষ্কার জায়গা থেকে থুতু ফেলে না। কিন্তু আমাদের যুগে তো অনেকে আছে, আমরা দেখতে পাচ্ছি ইয়াং এজে, এই যে রিলেশন করছে, ভাঙছে, সুইসাইড করতে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, মানুষের বিষণ্ণতায় ভুগছে, তাদের জন্য যদি আমি তাহলে আপনার পক্ষ থেকে কিছু আশা করি, ভালো কিছু মোটিভেশনাল স্পিচ কি বলবেন? যে এগুলো তো অসুস্থ চিন্তা, মরে যাব, আত্মহত্যা করব। আমার কাছে বিষণ্ণতাটা না অনেক ভাইয়া ওভার রেটেড লাগে, যে আমি ডিপ্রেসড, এটা হচ্ছে ওভার রেটেড। আপনার যদি সয় সম্পত্তি 200-400 কোটি টাকা হয়, পৈতৃকভাবে অনেক কিছু দিয়ে গেছে, আপনি আসলে কি করবেন পয়সাটা দিয়ে বুঝতে পারছেন না, এবার আপনি ডিপ্রেশনে যাইতে পারেন। কিন্তু একটা খেটে খাওয়া মানুষ, এই মানুষটা যে ডিপ্রেশনে যাবে, এটা কেন যাবে? তার সবসময় ভালো ভালো চিন্তা করা উচিত, যে আমি প্রত্যেক দিন উঠব, কাজ করব, কিছু আয় করব, আমার একটা খুব ভালো সঙ্গী থাকবে, যে সঙ্গীটা আমাকে বুঝবে, আমরা দুজন মিলে লড়াই করব, আমার বাবা মা সুস্থ আছে, আমার পরিবার আত্মীয় স্বজন সুস্থ আছে, এর থেকে বরকতার পৃথিবীতে আমার কাছে কিছু নাই। আমার নিজের হাত পা সহি সলামত আছে, আমি শুধুমাত্র কাজ করব, আমার যতটুকু রিজিক আছে নসিবে আমি সেইটুকুটা দিয়ে ভালো থাকবো। সবাই তো জীবনের সফলতার গল্প বলে এবং খুব প্রাউডলি বলে যে আমি এই করেছি সেই করেছি, জিবরানও তো বলে, আমরা দেখি। কিন্তু জিবরানের জীবনে কি এমন কোনো ব্যর্থতা নেই বা এমন কিছু গোপনীয় নেই যেটা কখনো সে প্রকাশ করেনি? না চাপা ভাইয়া, ক্ষোভ, মানে রাগ, আমি দুঃখ, খুবই কষ্ট? টিপিক্যাল একটা মানুষ। আচ্ছা। একটা বাচ্চা যেভাবে স্কুলে পড়ে, একটা বাচ্চা যেভাবে কলেজে পড়ে, স্কুল বাঙ্ক দেয় দিয়ে মায়ের কাছে ধরা খায়, কলেজ বাঙ্ক দেয় দিয়ে মায়ের কাছে ধরা খায়, বা বন্ধুদের সাথে ঘোরে, আমি ওই টাইপেরই ছেলে। আমি সবসময় ভেবেছিলাম যে কি বলে, আমার মা বলতেন ছোট থেকেই যে বাবা, সঙ্গী সবসময় চেয়ে নিতে হয় সৃষ্টিকর্তার কাছে, যার ফলে একটা ভালো সঙ্গী চাইবা, তাহলে জীবন সহজ হবে। উনি কিন্তু আমাকে টাকা পয়সা চাওয়া শেখায় নাই, নাম সুনাম খ্যাতি যশ এগুলা চাওয়া শেখায় নাই। উনি শিখাইছে যে হিউম্যান বিং খুব জরুরি, আশেপাশের যে হিউম্যান বিং গুলো আছে। আমার অনেক বন্ধু নাই ভাই, আমার 4-5টা বন্ধু আছে। আমার বিয়ের সময় কিন্তু এই 4-5টা বন্ধুই ছিল। আমরাও দাওয়াত পাইনি। না মানে ওইরকম তো তার মানে কি আমরা আপনার মানে শুভাকাঙ্ক্ষী অত বড় অনুষ্ঠানের কথা বলছি না, আচ্ছা। যেটা ফ্যামিলি ঘরনা ভাবে হয়। তো সেখানে হচ্ছে ওই 4-5টা বন্ধুই ছিল। এই 4-5টা বন্ধুত্ব হচ্ছে প্রায় 20 বছর 22 বছর এরকম করে। তারপরে কি আমার মানুষের সাথে পরিচয় হয়নি? হয়েছে। তারপরে কি আমার কেউ বন্ধু হয়নি? সেটাও হয়েছে। কিন্তু এই সংখ্যাটা খুব সীমিত। আপনার আশেপাশের মানুষগুলো যদি ভালো থাকে, মানে হিউম্যান বিং ভালো হয়, আপনার ভাই সুযোগ নাই, তাই না? মানে ঘাসের মধ্যেই ফুল দেখতে ভালো লাগে, ফুল এমনি একটা মাটিতে, গোবরে তো পদ্ম ফুল হয়, তো গোবরে তো ভাই ভালো লাগে না, ওটা তো বলেই নেগেটিভ অর্থে। যার ফলে আশেপাশের মানুষগুলা খুব জরুরি। আমার ওইরকম কিচ্ছু নাই যেটা আপনার কাছ থেকে লুকানো, যেটা মানুষ জানে না, বা হচ্ছে আমি কখনো মানে
গোপন ইমোশনালি ফ্ল্যাকচুয়েট হয়েছে আমার ইমোশনটা, যে আমি ধোঁকা খেয়েছি, প্রতারিত হয়েছি। আমি এই লাইনে কাজ করা প্রায় তো অর্ধযুগ হয়ে গেল, কোনোদিন কেউ আমার টাকা পয়সা মারেনি। আপনাকে আমি দেখেছি আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেন, সেটা বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক, কষ্ট হোক, কিংবা সিরিয়াস কোনো ইস্যুতে হোক, সব কিছু নিয়ে। এখন আমি যে 1 মিনিট সময় দিই কোনো কিছু একটা আমাদের সামনে তুলে ধরার, আপনি কি করবেন বলেন? 2009 সালে একটা ট্র্যাজেডি হয়েছিল, যেটা হাডসন মিরাকেল নামে পরিচিত ছিল। আচ্ছা, 155 জন যাত্রী নিয়ে এয়ারবাস 320, এটা হচ্ছে তার নাম্বার, এয়ারবাস A320, সেটা উড্ডয়ন করেছিল নিউ ইয়র্কের আকাশে। কিছুক্ষণ পরেই হচ্ছে পাখির ঝাঁকে 2টা ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। ওটার পাইলট ছিল হচ্ছে সালি সুলেনবার্গ, সম্ভবত ওনার নাম। তো তিনি ছিলেন। তো তিনি কি করলেন, হাডসন, নিউ ইয়র্কের যে নদী হাডসন, সেই হাডসন নদীতে হচ্ছে প্লেনটাকে ল্যান্ড করালেন। 155 জন যাত্রী বেঁচে ছিল, হ্যাঁ, এবং সে কো পাইলটের সাথে কথাও পর্যন্ত বলেছিল না। এই যে 155 জন মানে যাত্রী বাঁচলো, কিভাবে বাঁচলো ওই সময়টাতে? এখানে গল্পটা শেষ হয়ে যায় যে 155 জন যাত্রী বেঁচেছে, আর এটা একটা সফলতার গল্প। কিন্তু ভাই, সফলতাটার পিছনে আসলে কি লুকিয়ে আছে? এখানে লুকিয়ে আছে সবাই সবার কাজ কি করে করতে হয় জানে। তো আমরা বাঙালিরা জানি না সবাই সবার কাজ কি করে করতে হয়। ওইখানে সালি জানতো কি করতে হবে, তার কো পাইলট জানতো কি করতে হবে, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানতো কি করতে হবে, রেস্কিউ টিম জানতো, হসপিটালের টিম জানতো, এবং যে 155 জন যাত্রী ছিল তারাও জানতো যে আমাদের কাজটা কি। কিন্তু আমাদের যখনই কখনো কোনো ইনসিডেন্ট হয়, আগুন লাগা হোক, ভবন ধসা হোক, কিংবা বিমান ধ্বংস হওয়া হোক, যে কোনো ধরনের দুর্যোগ, মানব সৃষ্ট হোক কিংবা কি বলে অ্যাক্ট অফ গডই হোক না কেন, আমরা কি করি, প্রথমে দেখতে যাই অ্যাজ এ দর্শক। আপনাকে যদি আমি বলি যে আপনি যদি সরকারের দায়িত্ব পান, কি কি করবেন আপনি? আমি কি তো করলে দেশ সংশোধন হবে? আমি তো ভাইয়া প্রথমে হচ্ছে আগে এডুকেশন সিস্টেম বদলাবো। আমি তো প্রথমে স্যারেন্ডার করব, হ্যাঁ, এবং জানাবো যে আমি চাকর, এটা জানা উচিত, আমার অকাত জনগণের জানা উচিত। সরকার হলে যে আমাকে নিজ হাতে সবকিছু করতে হবে এটা না, করবে তো মানুষ। এটা তো হলো একটা কোম্পানির সিইও এর মতো কাজ। আমি বিশ্ব থেকে, বাইরে থেকে, বড় বড় জায়গা থেকে পড়াশোনা করেছে এরকম বিশেষজ্ঞ নিয়ে আসবো, নিয়ে এসে তাদেরকে বলবো যে আপনারা বলেন পরিবর্তন করব কি করে। আমি তো ভাইয়া বোধহয় কি বলে 2-5 কোটি তো শুধু সিসি ক্যামেরাই কিনবো প্রথমে, এবং 15 দিন পর পর আমি আসবো লাইভে, এসে আমি জানাবো যে আমরা কি কি পরিবর্তন করেছি এবং 15 দিন পর পর কি কি রুলস চেঞ্জ হয়েছে। সিসি ক্যামেরা এই জন্য আমি লাগাবো যে প্রচুর পরিমাণে চুরি হয়, ছিনতাই হয়, চাঁদাবাজি হয়। আমার তো চোখই হলো সিসি ক্যামেরা, আমি তো জানাবো। সিসি ক্যামেরা তো ঢাকা শহরে আছে, বাংলাদেশেও আছে, কাজ তো হচ্ছে না, না। এটাই তো নিয়ন্ত্রণ করতে হবে। আমার জনগণকে জানতে হবে যে আমাকে সবসময় কেউ দেখছে। আমি তো তার বাসা বাড়ির মধ্যে লাগাই নাই, কিন্তু এই রাস্তা তো তার মতো, তার টাকা দিয়েই তৈরি করা রাস্তা। এই রাস্তাতে নিরাপত্তা দায়িত্ব কার? আমার। আমি নিরাপত্তা তাকে দিচ্ছি। আমি রাস্তা বানাবো না ভাই, আমি আরো 3টা মেট্রো বানাবো না। আমার জাতি ভঙ্গুর হয়ে গেছে, আমি জাতিকে পড়াবো, আমি পাঠাবো দেশের বাইরে, ওরা আসবে, ওরা এসে কাজ করবে। এই যুদ্ধ বিমান আমি বাইরে থেকে কিনবো না, এই যুদ্ধ বিমান আমি বানাবো। সময় বেশি লাগবে, কিন্তু প্রথাটা তো তৈরি করতে হবে। আমাদের দেশে তো প্রথা তৈরি হয় না, 5 বছর টাইম, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। কি রে ভাই? ঠিক আছে জিবরান, অনেক কথা বলেছি, সময় অনেক চলে গেছে, শেষ করতে চাই। নির্বাচনের ঘোষণা প্রায় হয়ে গেছে যে আগামী বছর 26শে ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন হবে। এখন এই তরুণ বা নতুন প্রজন্মের ভোটার তো অবশ্যই হয়েছেন, আগে ভোট দিতে পেরেছিলেন? আগের বার দিই নাই ভাই। দেননি নাকি এই সুযোগ হয়নি? না, দিইনি। দেননি, আচ্ছা ঠিক আছে। এবার ভোট দিবেন? হ্যাঁ, এবার তো দিব ভাই। এবার ভোট দিবেন। তাহলে নতুন আপকামিং যে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, পরবর্তী যেই আসুক নির্বাচিত হয়ে সরকার, তার কাছে আপনার প্রত্যাশাকে, সেই প্রত্যাশার কথা শুনেই শেষ করতে চাই। প্রত্যাশা তো ভাইয়া পরিবর্তন, ভালো ভালো জায়গায় পরিবর্তন, এবং এই দেশের মানুষকে জানানো যে আপনার জন্য খুব জরুরি একটা বড় রাস্তা না, একটা বড় মেট্রো না, একটা বড় কি বলে ইমারত না, সব থেকে জরুরি হইল আপনার সন্তানের মেধা, আপনার ভাইয়ের মেধা, আপনার পরিবারের মানুষের মেধা, মেধাবী হয়ে ওঠাটা। যার ফলে আমি চাই যে শিক্ষাতে একটা বিশাল বড় পরিবর্তন হোক। এইচএসসি পাশ করার পরে যেন কেউ না বলে যে 7ম গ্রেডের মতো হচ্ছে অ্যাকচুয়ালি পড়াশোনা, ওই রকমই পড়াশোনা হোক। বাচ্চারা পড়ুক, বাচ্চাদের স্কলারশিপের ব্যবস্থা করা হোক, বাচ্চারা পড়তে যাক এবং সেই মেধা নিয়ে এসে লাগাক। লাগবে 10 বছর 20 বছর, কিন্তু 20 বছর পরে তো নিজের জিনিস নিজে বানাইতে পারবো। আমাকে তো বিদেশ থেকে সবকিছু নিয়ে আসতে হবে না। এই দেশের জমি কিন্তু অনেক উর্বর, সোনার জমি, এই জমিতে সব হয়, আমি সব বানাইতে পারি। এখনকার প্রজন্মকে এটা জানানো উচিত যে এগ্রিকালচার করে খাওয়াটা কোনো অসম্মানের কাজ না।
এটা প্রযুক্তির মাধ্যমে খুব ভালো একটা ব্যবসার জায়গাতে নিয়ে যাওয়া যায়, যেন আমাকে বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসতে না হয়, আমি যেন স্বনির্ভর হই। মানুষ আমাকে দেখে হিংসা করবে আমার প্রযুক্তিতে। এবারের প্রজন্ম বা এবারের যে নির্বাচিত সরকার হবে, যে আসবে, সে ট্রান্সপারেন্ট থাকুক মানুষের কাছে, বলুক আমার ভুল হয়েছে, যেন মনে হয় সে আমার বয় নেক্সট ডোর, সে আমার প্রতিবেশী, সে আমার আত্মীয়, এ তো আমার ভাই, এ তো আমার বোন, এরকম যেন হয়। এবং ভালো ভালো রুলস তৈরি হোক, যে রুলসগুলা জনগণ মানতে বাধ্য হবে। প্রথমে যদি ভালো মতো মানতে বাধ্য না হয়, তাহলে তো একটু খারাপভাবে বোঝাইতে হবে, কিন্তু যেন মানুষ বোঝে যে না, এটাই সঠিক। কিন্তু আমাদের শিক্ষার্থীরা তো এখন প্রতি বছর পরীক্ষা আসলে অটো পাসের জন্য মানে ওইভাবেই তো তৈরি করা হয়েছে, তৈরিটা তো ওভাবে হয়েছে। তার কাছে তো শিক্ষাটা একটা স্ক্যাম হয়ে গেছে। একটা বাচ্চা 15 লাখ 16 লাখ টাকা দিয়ে বিবিএ করে, কত বছরে তুলবে আপনার আইডিয়া আছে? যে 15 লাখ 16 লাখ টাকা দিয়ে যে বিবিএ করলো, এই বাচ্চাটা কি করে টাকাটা তুলবে? টাকাটা তুলতে পারেই না ফাইনালি। আর যখন তুলতে যায় তখন হচ্ছে সে 2 নাম্বারই করে। সরকারি চাকরি পেতে গেলে ঘুষ দিতে হয়, তাই না? টাকা দিয়ে সরকারি চাকরি নেয়। একটা ছেলে যদি সরকারি চাকরি নেয় 25 লাখ 30 লাখ টাকা নিয়ে, তার তো একটা ধান্দা থাকবে তুলার, তখন সে কি করে? সে ঘুষ খায়। কিন্তু এই সিস্টেমটা তো বদলানো উচিত। এই সিস্টেমটা, এই টাকাটা আসলে কে নেয়? এই টাকাটা তো চেইন সিস্টেমে সবার কাছে যায়, ঊর্ধ্বতন থেকে শুরু করে একদম কি বলে নিম্ন পর্যন্ত সম্ভবত। তাছাড়া এই টাকাটা যায় কোথায়? গেল। এই টাকাটা না খেলে কি হয়? আমি তো সহজ হিসাব দিলাম। আমাকে এই দেশের লোক গাড়ি দেয় একটা, থাকার জায়গা দেয় একটা, আর হচ্ছে রেশন দেয় একটা, আমার আর টাকার দরকার নাই। পরের বারে যখন আমি ইলেকশনে আসবো, ব্যাংকের একদম সলভেন্সি নিয়ে আসবো, যে দেখ এই মাসে এই টাকা করে জমছে, এই টাকাটি আছে, দিলে দিবি ভোট, না দিলে না দিবি। আমি তো টাকা দেওয়ার জন্য দেশের সেবা করতে আসি নাই। আমি আসছি বইয়ের পাতা থাকবে আমার নামে, তাই না? যে আমার নামে বাচ্চারা পড়বে 2 পাতা, এই 5 পাতা, যখন পড়বে বলবে যে হ্যাঁ এরকমই ছিল, বা আমরা এরকমই হব। এরকম আগেও উদাহরণ ছিল। ঠিক আছে, আমাদের আসলে অনেক স্বপ্ন আছে। আমরা ওই সেই স্বপ্ন নিয়ে জুলাই আগস্ট এসেছিল, সংস্কারের কথা শুনছি। জানি না মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল আছে কিনা, তবে আসলে চেষ্টাটা সবারই করা উচিত। সরকার অনেক কিছুই বলতে পারে, জনগণকেও মানতে হবে, বাধ্য হতে হবে। দর্শকদেরকে বলতে চাই, অনেক কথা বলে ফেলেছি জিবরানের সঙ্গে। জিবরান, শেষমেশ ছোট্ট করে কিছু বলে দিবেন নাকি আপনার ভক্তদেরকে? বলার কিছু নাই। পড়াশোনা করুন, সভ্য হন, স্থির হন। যে দশাতে আছেন সে দশাতে যদি স্থির থাকেন, তার মানে আপনি সফল। টাকা পয়সা হইলেই শুধুমাত্র মানুষ সফল হয় না। ঠিক আছে জিবরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। অনেক কথাই বলেছি, মন খুলেই বলতে গেলে কথা হয়েছে। দর্শক, এতক্ষণ যে যেখান থেকে বসে আমাদের এই আড্ডা দেখছিলেন, পডকাস্ট দেখছিলেন, আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।